কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে। অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। আসলেই কষ্ট লাগে, কিন্তু যদিও তার এটি প্রাপ্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনলে অবাক হবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা পদত্যাগ করে 5ই আগস্ট এই দেশ থেকে তিনি চলে গিয়েছেন, ভারতে অবস্থান করতেছেন। কিন্তু তিনি কি ভারতে অবস্থান করতেছেন নাকি ভারতে জেলখানার মতন বন্দী রয়েছেন? দর্শক শ্রোতা, এক কথায় বলা যায় তিনি ভারতে গিয়ে ফেরারি আসামির মতো জেলখানায় বন্দী রয়েছেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে আটক করার মতোই মোদি রেখে দিয়েছেন রুমের মধ্যে, তাকে বাইরে বের হতে দেয় না, তার মন মতো চলতে দেয় না। এক কথায় বলা যায় ফেরারি আসামির মতন জীবনযাপন করতেছেন শেখ হাসিনা ভারতে। দর্শক শ্রোতা, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে। শেখ হাসিনা কেন সেখানে ফেরারি আসামির মতন জীবনযাপন কাটাচ্ছে, যেই মোদির জন্য শেখ হাসিনা এত কিছু করলো, সেই মোদি সেখানে জেলখানার মতন তাকে আটকে রেখেছে কেন, সেই সাথে জানতে পারবেন। দর্শক শ্রোতা, মোদি কঠিনভাবে ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনাকে নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদিও শেখ হাসিনার এটা প্রাপ্য, কিন্তু তারপরেও একটু কষ্ট লাগে যে আপনি আমাদের শেখ মুজিবের মেয়ে, বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। আসলেই কষ্ট লাগে, কিন্তু যদিও তার এটি প্রাপ্য। মানে তিনি এত অন্যায় করেছেন, এত বিচার করেছেন যে এই দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। অলরেডি 50-55টা মামলা হয়ে গিয়েছে, আরো হয়তো বা 200-300 মামলা হবে, কারণ মৃত্যুর সংখ্যা তো অনেক বেশি। শুধু এই এই কোটা আন্দোলনই তো মৃতের সংখ্যা 1000-এর উপরে। তারপরে তো এর আগে 14 বছর তো গুম খুন যা কিছু অনেক তো করছে, এগুলো তো আছেই। দুর্নীতির মামলা আছে, খুনের মামলা আছে, কত মামলা আছে, এসব মামলা তো 1000-এর উপরে ছাড়িয়ে যাওয়ার কথা। তো সেই শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়েছেন, এবং ভারতে যাওয়ার পরে ভারত তাকে নিয়ে কি করতেছে এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে বাংলা ট্রিবিউন। খুব একটা ডিটেলস প্রতিবেদন, কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা শুনে প্রাতকে উঠবেন যে আসলে মানে কি করুণ পরিণতি। পালিয়ে গিয়েও কিন্তু তার শান্তি নেই। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। বাংলা ট্রিবিউন লিখেছে যে ঠিক 3 সপ্তাহ আগের এক সোমবার, মানে 5ই আগস্ট সন্ধ্যাতেই চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে এসে নামেন, সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ভারত সরকার এর পর দিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে। সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি, মানে ভারত সরকারের পক্ষ থেকে আর কি, যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু ভারত এখন পর্যন্ত মুখ খুলতেছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা ডালপালা মিলেছে এবং ছড়াচ্ছে নানা রকমের গুজব। বাংলা ট্রিবিউন ভারতের রাজধানীতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনার সত্যিকারের অবস্থাটা আসলে কি, তিনি এখন কোথায় আছেন এবং কেমন পরিবেশে আছেন। তিনি কি ভারতেই আপাতত থেকে যাবেন নাকি অন্য কোথাও যাবেন, ভারত সরকারের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা চলতেছে, এসব বিষয়ে যতটুকু বিশ্বাসযোগ্য তথ্য আমরা পাচ্ছি এই রিপোর্টটাতে সেগুলো তুলে ধরা হলো। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকার সুব্যবস্থা আছে। সেখানেই প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে, সেখানে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে দিল্লির কোনো একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না থেকে রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়ি বহরে কিন্তু না, এই মুভ করানো হয়েছে আকাশপথে গোপনে মধ্যরাতে হেলিকপ্টারে চড়িয়ে। দিন 10-15 আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা হঠাৎ মধ্যরাতের অনেক পরে তাদের মাথার উপরের আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলেন, কারণ অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারে চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসীরা কেউ কেউ এই দৃশ্য দেখেছেন যে মধ্যরাতের পরে হেলিকপ্টার উঠতেছে, অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। পরে অন্যান্য ঘটনা পরস্পরের সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সেই দিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। এবং দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, যার কোনো একটাতে শেখ হাসিনা নামেন এবং তারপর সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল WHO আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকেই মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে পুতুলের জন্য অফিস এবং বাসা ভাড়া করা হয়েছে বলে আমরা জানি। তবে শেখ হাসিনা যখন 5ই আগস্ট দিল্লিতে এসে নামেন,
তখন পুতুল DWHOর কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য পুতুল দ্রুত দিল্লি ফিরে আসেন এবং শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক 2.5 দিন পর 8ই অগস্ট সকালে পুতুল একটি টুইটারে জানান যে এই কঠিন সময়েও আমি মায়ের সঙ্গে দেখা করতে পারতেছি না, মাকে জড়িয়ে ধরতে পারতেছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তো এই টুইটের ফলে বোঝা যাচ্ছিল যে যে কোনো কারণেই হোক দিল্লিতে থেকেও এক শহরে থেকেও তখনও মা মেয়ের সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারণ শেখ হাসিনা তার মা সেটা নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের যেহেতু অন্য আরেকটি পরিচয় আছে যে সে জাতিসংঘের কর্মকর্তা, এবং এই কারণেই এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে কিন্তু প্রোটোকলে আটকায়। কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুতুল তার সেই টুইটটি মুছে ফেলেন এবং পরে তিনি আর তার মা হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরেকটি বাক্য লেখেননি। বাংলা ট্রিবিউনকে দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে ইতিমধ্যেই মা এবং মেয়ের মধ্যে দিল্লিতে একাধিকবার ফেস টু ফেস দেখা হয়েছে, কিন্তু স্বাভাবিক কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইতেছে। দিল্লিতে আসলে বর্তমানে মা এবং মেয়ে একই সঙ্গে একই ছাদের তলাতেই থাকছেন, যদিও নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এই দাবি সততা আমরা যাচাই করতে পারিনি। সাইমা ওয়াজেদ পুতুল অবশ্য 3-4 দিন আগে WHO-র কাজে পূর্ব তিমুরে গিয়েছেন, ফলে মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ যা হওয়ার হয়েছে তা বিদেশ সফরে রওনা হওয়ার আগে। শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন, সেক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে একটা ডিব্রিফ করাটা রেওয়াজ। ডিব্রিফ হচ্ছে মানে কিভাবে আসলেন, কোন আইনে আসেন, আপনার কাছ থেকে আমাদের কি প্রত্যাশা, কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন, এরকম একটা ডিব্রিফ করা হয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এই ডিব্রিফটা করা হয়েছে। এবং এই ডিব্রিফিং করার উদ্দেশ্যই হলো যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে আসতে হলো, সেই সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল, কে কি বলেছিলেন, কে কি করেছিলেন, এগুলো সম্পর্কে যত বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় হাসিনা থাকবেন, সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেই সম্পর্কেও শেখ হাসিনাকে সম্যকভাবে অবহিত করা। বেশিরভাগ সময় এই ডিব্রিফিং একটা সেশনে হয় না, পর পর বেশ কিছুদিন ধরে চালাতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এও বেশ কতগুলো ডিব্রিফিং সেশন এর মধ্যেই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতে অবস্থানকালে তিব্বতী ধর্মগুরু দালাই লামা যখন 1959 সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তখন এই দালাই লামাকেও দীর্ঘ ডিব্রিফিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দালাই লামা সে সময় 31শে মার্চ অরুণাচলের তাওয়াং সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন, তারপর নেমে আসেন সমতলের শহর তেজপুরে। আসামের ওই শহরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো 3 সপ্তাহ ধরে দালাই লামাকে ডিব্রিফ করে তারপর তাকে দিল্লিতে এনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করানো হয়। তো ভারতে আসার আগেই অবশ্য দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল ভারত, এবং সেই প্রতিশ্রুতি রক্ষাও ভারত করেছে মর্যাদার সঙ্গে। তো শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম সেটা হলো যে শেখ হাসিনার ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করতেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্মান, গুরুত্ব এবং মর্যাদা বিবেচনায় ভারতের এই গুপ্তচর প্রধান অজিত দোভাল নিজ কাঁধেই এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এর আগে 5ই আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতেও শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত দোভাল নিজে। ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। দেখেন, ভারত সরকারের শীর্ষ মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, এই ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে দিল্লিতে সেই ব্যক্তিরা কারা, যারা সরকারের শীর্ষতম মহল, যারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছে, সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু ভারত চেষ্টা করতেছে। এখন পর্যন্ত ভারত সরকারের অবস্থান হলো যে শেখ হাসিনা ভারতে আছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়, অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন। এটা এখন পর্যন্ত ভারতের আনুষ্ঠানিক বক্তব্য। তবে তিনি ঠিক কয়দিন ভারতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনো অবধি কিছুই বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা বা হবে না সে ব্যাপারে ভারত একটা শব্দ খরচ করেনি। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন, তখন ভারতের ধারণা ছিল যে শেখ হাসিনা হয়তো কয়েক ঘন্টা পরেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় এরপর ধীরে ধীরে ভারতের তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়। বাংলা টিভি জানতে পেরেছে যে এর জন্য প্রথমে ভারত যে কয়েকটি দেশকে প্রস্তাব দিয়েছিল তার মধ্যে হলো সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপের 2টি দেশ সম্ভবত ফিনল্যান্ড, চেকোস্লোভাকিয়া, স্লোভানিয়া। তবে এটাও স্পষ্ট করে দেওয়া দরকার যে শেখ হাসিনা এর কোনো দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি। পুরো আলোচনা চালানো হয়েছে ভারতের তরফ থেকে। এর জন্য যে ফ্যাক্টরগুলো বিবেচনায় ছিল তা হলো যে তৃতীয় দেশে শেখ হাসিনা থাকাটা কতটা সুরক্ষিত এবং নিরাপদ হবে, রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ট্র্যাক রেকর্ড কেমন, সেখানে বাংলাদেশি ডায়াসপোরা কতটা শক্তিশালী এবং তাদের রাজনৈতিক মতাদর্শ কেমন, মানে বাংলাদেশের প্রভাব সেই দেশের উপর কিভাবে আছে। কারণ বাংলাদেশ সরকার যদি ফেরত চায় ওরা কি ফেরত দিয়ে দিবে নাকি? ইনু যদি বলে সেই দেশকে যে হাসিনাকে ফেরত দাও, তাহলে কি ফেরত দিবে কিনা? কিন্তু যে কোনো কারণেই হোক
প্রথম পর্যায়ে যে দেশগুলোতে অ্যাপ্রোচ করা হয়েছিল তার কোনোটাই এ সবগুলো বাক্সে টিক পড়েনি। অর্থাৎ ভারত নিশ্চিত হতে পারেনি যে সেখানে শেখ হাসিনার আশ্রয় নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। ভারত মনে করে যে ওইসব দেশে আশ্রয় নিলে বাংলাদেশ সরকার হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সক্ষম হবে। এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল, যারা ভারতের ঠিক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয়। এই দেশটি হলো কাতার। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনার এখন পর্যন্ত কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই, আবার সেই কথা পুরোপুরি ভেস্তেও যায়নি। কাতারের সঙ্গে আলোচনাটি এখনো চলমান। তবে শেষ পর্যন্ত যদি তৃতীয় কোনো উপযুক্ত দেশে হাসিনাকে পাঠানোর চেষ্টায় ভারত সফল না হয়, সেক্ষেত্রে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য ভারতও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। শেখ হাসিনার এই যাত্রায় দিল্লিতে পা রাখার 3 সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা। এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন শেখ হাসিনা দেখেন গোপনে, খুব গোপনে, ভারতের ভিতরেও কি গোপনীয়তা, গোপনে তাকে হিন্ডন এয়ারপোর্ট থেকে সেই মধ্যরাতের পরে দিল্লিতে কোনো এক গোপন জায়গায় তাকে রাখা হয়েছে এবং তাকে ডিব্রিফ করা হয়েছে যে আপনি কিন্তু বেরোতে পারবেন না। এর ভিতরে আরো অনেক ডিব্রিফ আছে যে ভারত তার কাছ থেকে কি চায়, আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এই হাসিনা গোপন অবস্থায় আছে, মানে ফেরারি আসামিরা আছে না, এই ফেরারি আসামিরা যেভাবে লুকিয়ে থাকে সেভাবে হাসিনাকে এই দিল্লিতে ভারত সরকার লুকিয়ে রেখেছে। হাসিনা বেরোতে পারতেছে না, ওর জায়গায় কথা বলতে পারতেছে না। হয়তো মোবাইল ফোন অ্যাক্সেস আছে, না হলে বাংলাদেশে ফোন করে কিভাবে পরামর্শ দেয়, অবশ্যই মোবাইল ফোন অ্যাক্সেস আছে বা যে কোনো কারণে ফোন করতে পারে, কিন্তু গতিবিধি অত্যন্ত সীমিত করা হয়েছে এবং ওই বাসা থেকে তাকে বেরো হতে দেওয়া হচ্ছে না। চরম গোপনীয় হয়ে তাকে রাখা হয়েছে, একদম ফেরারি আসামি যেমন লুকিয়ে থাকে ঠিক সেইভাবে। এটাই হচ্ছে এই হাসিনার পরিণতি। উপরওয়ালা একজন আছে, তিনি আসলে হাসিনা বিচার করতেছেন যে হাসিনা। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গেল প্রায় 18 থেকে 19 দিন প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সংস্কারের জন্য, মানুষের কাছে সেটা প্রশংসনীয় হচ্ছে। এছাড়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর একের পর এক নানান আন্দোলন, নানান দাবি, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সকল কিছু মিলিয়ে একটা কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের জন্য একটু দুঃসংবাদও আছে। বাংলাদেশকে বৈশ্বিক মোড়লদের হাত থেকে রক্ষার জন্য, বাংলাদেশ যে আরো কারোর দাবার গুটি না সেইটাকে প্রমাণিত করার জন্য আরো কিছু শক্ত ভূমিকা সম্ভবত নেওয়ার সময় এসেছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার দরকার, বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে জয়েন করবে, বাংলাদেশের হিন্দুরা কি আসলে অনিরাপদ, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার, এই বিষয়গুলা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু গেল বেশ কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিয়ে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা ইজারা দিয়ে রেখেছিল ভারত সরকারকে। তো পুরানা সেই যে দখলদারিত্ব বা বাংলাদেশকে যে কন্ট্রোলের যে একটা খেলা, সেখান থেকে ভারত কিন্তু বের হয়ে আসে নাই। দেখেন, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলেছে। কথা বলছে, ভালো কথা বলতেই পারে, কিন্তু কথা বলার পর মোদী যে টুইটটা করছে, সেই টুইটটাতে আমার কাছে যথেষ্ট আপত্তিকর কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়েছে, যেটা বাংলাদেশ সম্পর্কে তাদের আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আর এই বিষয়টা যেহেতু আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো তারা নানান কারণে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারে নাই, কথা বলতে পারে নাই, অন্তত মোদী সাহেব ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর আমরা আশা করি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা কারোর কাছে কৈফিয়ত দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র আমাদের জনগণের কাজ ছাড়া। আমরা অন্য কোনো দেশকে প্রমাণ করতে হবে না, বা তাদের দেশের সাংবাদিক এনে প্রমাণ করতে হবে না যে আমার দেশে কি চলে, ভারতে কি চলে সেটা আমরাও জানি। আবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি। যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশকে নিয়ে যখন আলোচনা করে, বুঝতে হবে এখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে কোয়াড, ইন্দো প্যাসিফিক, যেটাতে বাংলাদেশ গত কয়েক দশক যাবৎ বাংলাদেশকে ঢুকানোর চেষ্টা করেছে, বাট বাংলাদেশ চীনের সাথে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে ওইখানে জয়েন করে নাই। আর যদি কোয়াডে বাংলাদেশ ঢুকে, তাহলে ওই যে ইউএস এর যে নেভাল ইউনিটের যে কলামটা ছিল, আমি 2 দিন আগে যে নিউজটা দিয়েছি, বাংলাদেশে মার্কিন ঘাঁটি গড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়গুলোকে একটু শক্তভাবে হ্যান্ডেল করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে নিজের এক্স হ্যান্ডেল মানে টুইটারে দেওয়া বাইডেনের সাথে আলাপের একটা বিষয় নিয়ে মোদীর পোস্ট ছিল, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোন আলাপ হয়েছে, হতেই পারে। এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মত বিনিময় করেছি, করতেই পারেন। এবার আসেন মেইন পয়েন্ট, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করছি। বাবা, তুমি কেন আলোচনা করবা? তোমার কেন আলোচনা করতে হবে? তুমি কি আমাদের বস না মালিক সাচ্ছ, নাকি তোমাদের অধীনস্থ কোনো রাষ্ট্র আমরা? এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর প্রয়োজনীয়তার জোর দিয়েছি। মানে তোমরা কি করবা? তোমাদের যেটা করা দরকার, বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কু করার চেষ্টা, এই বন্যার পানি খুলে দিয়ে গত 10 দিনে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা, আনসারদেরকে নিয়ে খেলার চেষ্টা, আরো নানান ধরনের যে চেষ্টা চলছে, তোমরা সেগুলোতে ব্যস্ত আছো। তোমাদের দেশের মিডিয়া বাংলাদেশের পুরান ঘটনা নিয়ে, পলিটিক্যাল ইস্যুতে হিন্দুদের সাথে যে ঝামেলাগুলো ছিল, অতীতে 2-1টা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ছিল, এবং কি বিভিন্ন দেশের বক্তব্যকে কাটপিস লাগায়া তোমরা তোমাদের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছো, সেটা তো প্রশ্নই আসে না। তো তোমরা কোন প্রয়োজনীয়তা অনুভব করছো? আচ্ছা, বলছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি এখানে ইন্দো প্যাসিফিক ইস্যু বা কোয়াড ইস্যুতেও কিন্তু আলোচনা করা হয়েছে। এখন দেখেন, ভারত, যুক্তরাষ্ট্র
তারা কিন্তু একটা টিম। আর বিপরীতে চীন এটার বাহিরের একটা টিম, রাশিয়া সহ আর যে অঞ্চলগুলো আছে। বাংলাদেশের অবস্থানটা আমরা গত বেশ কয়েকটা সরকার যারাই ছিল একটা মিডল পয়েন্টে কিন্তু হাইটা গেছে, কেউ খেলাধুলা বেশি করছে, কেউ কম করছে, কিন্তু কোয়াডে কিন্তু আমরা এখনো জয়েন করি নাই। কোয়াডে জয়েন করার যে ইস্যুটা, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম যে কোয়াডে জয়েন করলে ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ কানেক্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশের যেই জলসীমা বা বাংলাদেশের যে সেন্ট মার্টিন ইস্যুটা আছে, অথবা চট্টগ্রাম মাতারবাড়ি গভীর বন্দর ইস্যু আছে, বেশ কিছু জায়গা যেখানে সামরিক মহড়া চলতে পারে চীনের বিরুদ্ধে। তো চীন তো ভাই আগ্রাসী, চীন স্বাভাবিকভাবে এটা কখনোই মেনে নেবে না যে এখানে মার্কিনীদের আধিপত্য হোক, অথবা এই অঞ্চলে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি ক্রিয়েট করার সুযোগ হোক। তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ এখন হয়ে গেছে মনে হচ্ছে খেলার ফুটবল। ভারতের মন চায় তারা খেলে, আবার ধরেন বি অনেস্টলি ডক্টর ইউনূস সাহেবের যেই সরকার ক্ষমতায় আসছে, ভারতের বিরুদ্ধে আসলে আমজনতা আমরা যতটুকু অ্যাক্টিভ, আমরা যতটুকু সোচ্চার, ভারত ইস্যুতে এখন তিনি কিন্তু খুব শক্তভাবে আই ডোন্ট নো ওয়াই ওইরকম কোনো ভূমিকা এখনো নিচ্ছেন না। আমাদের দুই একজন উপদেষ্টারা কথা বলছে, সমন্বয়করা কথা বলছে, বাট ডক্টর ইউনূস সাহেবের উচিত ভারতের যে মোরলগিরির স্বভাবটা সেটাকে কিন্তু কন্ট্রোল করা। এটা যদি কন্ট্রোল করতে না পারে, ভারত যেমন আওয়ামী লীগ সরকারের গ্রাস করে ফেলছে নানানভাবে কিন্তু গ্রাস করেছে, দেশের ভিতরে আভ্যন্তরীণ বৈশ্বিক অনেক ইস্যুতে ভারতের চয়েস ছিল বাংলাদেশের চয়েস। তো সেই জায়গাটা থেকে যদি আমাদের এই নতুন সরকার বের হতে না পারে, ভারত মিত্রর বেশে হোক, যেই বেশে হোক, আইসা এই সরকারের উপর হাবি হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলার দিকে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের এই সরকার। ভালো কিছু করতে এসে সরকার চালানো আসলেই কঠিন, পরবর্তী সময় সমালোচনার শিকার হতে পারে। তো আমার মনে হয় যে ভারত ইস্যুতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে খেলার ইস্যু আছে বাংলাদেশ নিয়ে, ওইখানে কোনোভাবে আমরা এইগুলোর মধ্যে জড়ানো যাবে না। আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ক্লিয়ার করে দিতে হবে যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কোনটা করা উচিত, আমার দেশের জনগণের মধ্যে হিন্দুদের নিরাপত্তা কি হবে, মুসলিমদের নিরাপত্তা কি হবে, যারা অন্য ধর্মের আছেন তাদের নিরাপত্তা কি হবে, এটি দেশের সরকার, এই দেশের জনগণ, এই দেশের প্রশাসন, তারা এটাকে ফ্যাক্ট হিসেবে দেখবে। আমরা কি অন্য দেশের গুলো নিয়ে কথা বলার সুযোগ আছে? আমরা কি অন্য দেশের ইস্যুগুলোতে আমাদের সরকার কি তাদের দেশের বিষয় নিয়ে এভাবে প্রশ্ন করে যে ভারতে বসবাসকারী 20 কোটি মুসলিমের সাথে কি হচ্ছে? তো আমার মনে হয় যে আরেকটু স্ট্রং হওয়া দরকার। ডক্টর ইউনূস সাহেব তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে বিশ্বাসী, বাট এই গুটিবাজদের সাথে খেলার জন্য তাকে মাঝে মাঝে প্রয়োজন হলে শক্ত হওয়া উচিত। আর ডক্টর আসিফ নজরুল স্যারেরও যে ভূমিকা আমার কাছে অনেকটা মানে কেমন জানি লাগতেছে, বি অনেস্টলি। সরকারে বসার আগে ওনার যে শক্ত ভূমিকা দেখেছি ভারত ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, তো সরকারে বসার পর বিভিন্ন ধরনের সভা, সেমিনার, তারপর হচ্ছে যে ধরেন মাঝে মাঝে ফেসবুকে বক্তব্য, এগুলোর বাহিরে কার্যকর যে ভূমিকাটা বা আইন, এই যে আমাদের যে বিচার বিভাগ আছে বা তিনি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেখানেও আরো অনেক কিছু দরকার। বা আমাদের বাকি যে উপদেষ্টারাও আছেন, তারাও কিন্তু আসলে ওই রকম শক্ত কোনো ভূমিকা ভারত ইস্যুতে রাখছেন, এটা আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে। জনতা কথা বলছে, জনগণ আমরা কথা বলছি, বাট বাই গভর্নমেন্ট G2G সেগুলো হচ্ছে না। তো এগুলো ব্যালেন্স না করতে পারলে ডক্টর ইউনূস সাহেব ঝামেলায় পড়তে, ভারত হঠাৎ করে ফাঁসাই দিবে, আমরা তো দেখবো। তো শান্ত মানুষ, বাট একটু সচেতন হওয়া জরুরি। দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং মোদি সরকার কঠিনভাবে ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো আসামের মতো রেখে দিয়েছে, তাকে আর কোনোদিন বাংলাদেশে দিবে কিনা দিবে সন্দেহ। আর তিনি ভারতে কিন্তু একেবারেই জেলখানার মতন বন্দী রয়েছে। যে কোনো সময় মোদি সরকার এবং জো বাইডেন মানে আলোচনা করে শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এবং শেখ হাসিনা দেশে আসলেই তার যাবজ্জীবন নয়তো ফাঁসি হতে পারে। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত যদি জানিয়ে দিতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।